একজন ভেড়া মালিকের মৃত্যুর রহস্যভেদ করতে কিভাবে তার পোষ্য ভেড়াগুলো পুলিশকে সাহায্য করেছিল সেই গল্প জানলে তোমরা অবাক হবে। আজ নিয়ে এসছি 2026-এর এক অসাধারণ ফিল গুড মুভি, যা তোমায় ছোটবেলার পছন্দের কার্টুন শন দ্য শিপের গল্প মনে করিয়ে দেবে। তো চলো শুরু করা যাক দ্য শিপ ডিটেকটিভস মুভির এক্সপ্ল্যানেশন। ইংল্যান্ডের ছোট্ট একটি গ্রাম ডেনব্রুক। গ্রামের এক প্রান্তে ফাঁকা জায়গায় থাকে এই লোকটা, নাম জর্জ। পেশা ও নেশা ভেড়া পালন। সে শুধু ভেড়াদের দেখাশোনাই করে না, তাদের সাথে গল্প করে। অনেক সময় ডিটেকটিভ গল্প পড়ে তাদের শোনায়। যদিও এতেই থেমে নেই জর্জ সাহেব, প্রত্যেকটা ভেড়ার নাম দিয়েছে মানুষের মতো। ভেড়ার পালের মধ্যে রয়েছে এক টুইন যাদের নাম রনি ও রেজি। জিনিসপত্র ধ্বংস করা তাদের সবথেকে মজার খেলা। এই সিংযুক্ত জ্ঞানী ভেড়ার নাম স্যার রিচফিল্ড, সে হলো তাদের প্রফেসর। এছাড়াও বাকিদের মধ্যে রয়েছে জোড়া, ম্যাপল, সেবাস্তিয়ান ও লিলি। এরা আবার নিজেদের মধ্যে কথাও বলতে পারে, সাথে জর্জের কথাও বোঝে। ভেড়াদের মধ্যে সবথেকে বুদ্ধিমান হচ্ছে লিলি, আর জর্জের সবথেকে পছন্দের সঙ্গী সেবাস্তিয়ান। তাই সে এই দুজনকে একটু বেশি ভালোবাসে। জর্জ প্রতি সন্ধ্যায় তাদের বিভিন্ন ক্রাইম নোভেল পড়ে শোনায়। সে ভাবে এরা হয়তো তার গল্প খুব এনজয় করে। যদিও গল্পের আগাগোড়া বুঝুক বা না বুঝুক, ভেড়াগুলো জর্জের একদমই বাধ্য। সব কথা শুনে চলে, এমনকি গল্প বলার সময় তারা মন দিয়ে গল্পও শোনে। কিন্তু গল্প শেষ হতেই হট্টগোল, যা দেখে স্কুলের দিনগুলোর কথা মনে পড়তে বাধ্য। তো আজও প্রতিদিনের মতোই জর্জ গল্প বলে তার ক্যাম্পার ভ্যানে চলে গেলে ভেড়াগুলো নিজেদের মধ্যেই গল্প নিয়ে আলোচনা করতে থাকে। যদিও জর্জ গল্পের ক্লাইম্যাক্স এখনো রিভিল করেনি, তাও জ্ঞানী স্যার রিচফিল্ড নিজের থিওরি শোনায়, যা নিয়ে মতবিরোধ হলে ঝগড়া লাগলো রনি ও রেজির। কিন্তু এদের মাঝে লিলি কিভাবে পিছিয়ে থাকে। সে এদের মধ্যে সব থেকে বেশি বুদ্ধিমান। গল্প শেষ হওয়ার আগেই সে অপরাধীকে ধরে ফেলেছে। আর ঠিক পরের দিন লিলির কথা একদম সঠিক প্রমাণিত হয়, যা শুনে সবাই অবাক। এই ভেড়াদের সারাদিন দুটোই কাজ, খাওয়া আর শুয়ে থাকা। তবে সব ভেড়াদের মধ্যে ছিল 4টে বাচ্চা ভেড়া, যাদের মধ্যে আবার একজন বসন্তের বদলে জন্মেছিল শীতে, অর্থাৎ উইন্টার ল্যাম্ব। তারা প্রত্যেকে ছিল দুরন্ত, নিজেদের মধ্যে সব সময় খেলাধুলা করত। কিন্তু এই 3টে বাচ্চা ভেড়া উইন্টার ল্যাম্বকে একটু অন্য নজরে দেখত। তাকে কেউ পছন্দ করত না, এমনকি তার কোনো নামও নেই। আসলে ভেড়া মূলত বসন্তেই জন্মায়, কিন্তু শীতে জন্মালে তাদের মনে করা হয় এটা স্বাভাবিক নয়। ঠিক যেমন আমাদের চারপাশে অনেকে থাকে যাদের দেখে মনে হয় এরা কেমন যেন অস্বাভাবিক। যদিও আমাদের সাথে খেলাধুলা বা অন্যান্য সময় কাটানোর অধিকার তো তাদেরও আছে। তাই জর্জ উইন্টার ল্যাম্বকে খুব ভালোবাসে, তার বিশেষ যত্ন নেয়, কারণ তার কাছে সবাই সমান। এই গ্রামে জর্জ ছাড়াও থাকে একজন মেষপালক ক্যালেব, কসাই হ্যাম, সরাইখানার মালিক বেথ, পুরো গ্রামের একমাত্র মামু পুলিশ অফিসার টিম এবং একজন পাদ্রী হিলকোট। যদিও এদের সবার সাথে জর্জের সম্পর্ক একদম সাপে নেউলে। এর মধ্যেই একদিন জর্জ আসে চার্চে পাদ্রীর সাথে দেখা করতে। যদিও সে নাস্তিক, ঈশ্বরে বিশ্বাস করে না, সে এসছে পাদ্রীর থেকে নেওয়া কিছু ধার মেটাতে। পরের দিন সব ভেড়া যখন ঘাস খাচ্ছিল, তখন লিলি বলে সব ঘাস কিন্তু শেষ করে দিও না। সেবাস্তিয়ান হয়তো এখন শহরে রয়েছে, তবে ও খুব তাড়াতাড়ি ফিরে আসবে, আর এসে যদি ঘাস না পায় তাহলে সেটা তো খারাপ দেখায়, তাই না? হতেও পারে সে আমাদের কথা ভাবে না, আমাদের নিজের পরিবার মনেও করে না। পুরো সময়টা এইখান সেইখান ঘুরে বেড়ায়, কিন্তু আমাদের তোর কথাটা ভাবতে হবে, তাই না? এমন সময় ক্যালেব জর্জের খামারে আসে কয়েকটা কুকুর নিয়ে। ক্যালেবকে দেখে জর্জের ভেড়াগুলো আনন্দে আত্মহারা। তাদের সব থেকে পছন্দ ক্যালেবের ওই উলের সোয়েটার। এদিকে ক্যালেবের গাড়ি দেখে 2 যমজ ভেড়া সেটাই গুঁতো মারতে প্রস্তুত, কারণ গাড়িটা নাকি তাদের খুবই পছন্দের। কিন্তু লিলি ওদের মানা করলো, কারণ ওর মতে কোনো কারণ ছাড়া ভাঙচুর করা উচিত নয়। ক্যালেবকে দেখে তারা মনে করে 2 খামারের ভেড়াদের এক জায়গায় মিলিয়ে দেওয়া হবে এবং তাদের নতুন বন্ধু হবে। কুকুরদের সাথেও হয়তো বন্ধুত্ব হতে পারে। কিন্তু সব আশায় জল ঢেলে দেয় জর্জ। সে ক্যালেবের সাথে ঝামেলা করে তাকে খামার থেকে তাড়িয়ে দেয়। এইটা দেখে ভেড়াগুলো গসিপ করতে থাকে এবং তারা সিদ্ধান্ত নেয় এই খারাপ স্মৃতিটা তারা ভুলে যাবে। ও বলাই তো হয়নি, এই ভেড়াগুলোর মধ্যে এক অদ্ভুত ক্ষমতা আছে।
তারা যে কোনো পার্টিকুলার স্মৃতিকে ভুলিয়ে দিতে পারে। তবে অভিজ্ঞ ম্যাপল সেটা পারে না, কারণ তার বয়স এত বেশি যে কিছুই ভুলতে পারে না, এবং সবথেকে বড় কথা, সে ভুলতেও চায় না। কারণ মানুষের অতীতের সুখ দুঃখের ঘটনা বা স্মৃতি বর্তমানে মানুষকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করে। স্ট্রাগল ছাড়া কেউ কি সাকসেসফুল হতে পারে? ভেড়াদের ক্ষেত্রেও তো জিনিসটা একই। ওরা ম্যাপলকে রিকোয়েস্ট করে সে যেন ভুল করে হলেও এই খারাপ স্মৃতিটা তাদের মনে করিয়ে না দেয়। এরপর তারা 1, 2, 3 কাউন্ট করতে লিলির কথা মতো সব ভেড়া এই স্মৃতি ভুলিয়ে দেয়। ম্যাপল ছাড়া বাকিরা বিশ্বাস করে পৃথিবীতে আসলে মৃত্যু বলে কিছু নেই, ওটা শুধু গল্পের বইয়ে থাকে, আর এইখানে তো সবাই অমর। তাদের ধারণা ভেড়াদের বয়স হয়ে গেলেও তারা মেঘ হয়ে আকাশে ভেসে থাকে। এইভাবেই ক্লাউড, জোরা এদের সাথে খেলে গল্প বলে দিন কাটতে থাকে জর্জের। একদিন ডেনব্রুক কালচারাল ফেস্টিভ্যাল কভারেজ করতে আসে অন্য শহর থেকে এক সাংবাদিক, যার নাম এলিয়ট ম্যাথিউস। বেথ তাকে পুরো জায়গাটা ঘুরিয়ে নিয়ে যায় ফেস্টিভ্যালের লোকেশনে। তবে সেইখানে গিয়ে একদমই হতাশ, কারণ এইটা কোনো কালচারাল ফেস্টিভ্যাল নাকি পাড়ার দোকান, মাত্র 2-3টে স্টল নিয়ে ফেস্টিভ্যাল হচ্ছে। পরের দিন একজন পোস্টম্যান আসে বেথের সরাইখানায়। বেথ জানতে পারে জর্জ প্রায় কয়েক মাস ধরেই রেবেকা নামের কাউকে চিঠি পাঠিয়ে যাচ্ছে আমেরিকায়। বেথ ভাবে নিশ্চয়ই জর্জের কোনো গোপন প্রেমিকা আছে। সে চালাকি করে চিঠিটা নিজের কাছে রেখে তাই জন্য পুরোটা পড়ল। তবে কেন জানি না বেথ চিঠি পড়ে বিশাল রেগে যায়। এদিকে এলিয়েট শহর থেকে এত দূরে এসেছিল ফেস্টিভ্যাল নিয়ে একটা বিশাল রিপোর্ট লিখে প্রমোশন পাওয়ার জন্য। তবে ফেস্টিভ্যালের যে অবস্থা, এইটা কভারেজ করলে তার উল্টে ডিমোশন হয়ে যাবে, তাই সে শহরে ফিরে যায়। আজ রাতে মুষলধারে বৃষ্টি নামে। সবাই নিজের মতো আশ্রয় নিয়ে চলে গেলেও কেউ একবারও উইন্টারল্যাম্বের দিকে ফিরেও তাকায় না। সে বেচারা আশ্রয় নেয় জর্জের ভ্যানের নিচে। সেই রাতেই এক অঘটন ঘটল। জর্জকে পরের দিন তার ক্যাম্পার ভ্যানের বাইরে মৃত অবস্থায় খুঁজে পায় লিলি। তারা তো জানে না মৃত্যু মানে কি, তাই লিলি ভাবে জর্জ হয়তো তাদের সাথে প্র্যাঙ্ক করছে। কিন্তু ম্যাপল বলে জর্জ গেম খেলছে না, বরং সে সত্যি মারা গেছে। লিলি তো শুনে অবাক। সে জিজ্ঞেস করে পৃথিবীতে মৃত্যু বলে কিছু এক্সিস্ট করে? তাহলে কি এবার জর্জ মেঘ হয়ে যাবে? ম্যাপল বলে না, শুধুমাত্র ভেড়ারাই মেঘ হতে পারে, মানুষ নয়। সবাই জর্জের শেষ হয়ে যাওয়ার কথা শুনে প্রচণ্ড ভেঙে পড়ে। তারা ঠিক করে আগের সব দুঃখের ঘটনার মতোই তারা জর্জের কথা ভুলে যাবে। ঠিক তখনই খামারে এসে উপস্থিত হয় আনমোনা সেবাস্টিয়ান, যাকে জর্জ একটা সার্কাস থেকে উদ্ধার করেছিল। সে আসলে একা থাকতে ভালোবাসে, তাই বেশিরভাগ সময় ভেড়াদের থেকে আলাদা হয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যায়। কিন্তু জর্জের প্রতি তার ভালোবাসা অগাধ। সে বলে আমরা জর্জকে ভুলতে পারি না, সে ছিল আমাদের গার্জিয়ান। এখন জর্জের সাথে এইটা যে করেছে তাকে শাস্তি দিতেই হবে, একমাত্র তবেই তার আত্মা শান্তি পাবে। একসময় জর্জ আমাকে জাস্টিস দিয়েছিল, আর আজ আমি জর্জকে জাস্টিস দেব। জোরা প্রশ্ন করে, আচ্ছা বেশ, মেনে নিলাম যে জর্জ মারা গেছে, কিন্তু তাহলে যদি একদিন সব মানুষকে মরেই যেতে হবে, তাহলে জীবনের অর্থ কি? লিলির কাছে এই প্রশ্নের জবাব তো নেই। তবে সেবাস্টিয়ানের কথা শুনে তারা ঠিক করে জর্জকে তারা ভুলবে না, বরং শুরু করবে তার মৃত্যুর তদন্ত। দায়িত্বে আছে গ্রামের একমাত্র অফিসার টিম। এদিকে ক্যালেবকে জিজ্ঞেস করে, তুমি কি জর্জকে কোনো শেষ কথা বলতে চাও? তবে ক্যালেব কিছুই বলে না। তখন এই টিমের নজর পড়ে হ্যামের উপর। সে এইখানে কি করছে? ক্যালেব বলে এইখানকার তার 16খানা ভেড়া লাগবে তার ব্যবসার জন্য। এদিকে লিলির মনে পড়ে তারা যখন প্রথম জর্জকে মৃত অবস্থায় খুঁজে পায়, তখন তার পরনে রেইনকোট ছিল না, কিন্তু কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর জর্জ বৃষ্টি হলে কোনোদিনই রেইনকোট ছাড়া বাইরে বেরোয় না। তাই সে ম্যাপেলের সাহায্যে জর্জের ভ্যানে উঁকি মারলে দেখে টেবিলে রাখা রয়েছে 2টো হুইস্কির গ্লাস। অর্থাৎ কাল রাতে ভ্যানে জর্জ একা ছিল না, হয়তো সেই হলো আসল অপরাধী। এমন সময় ঘটনাস্থলে উপস্থিত হয় রিপোর্টার এলিয়ট। এতদিনে কভার করার জন্য সে একটা ভালো স্টোরি পেয়েছে, তাই এটা কোনোভাবে মিস করা যাবে না। যদিও অফিসার টিম মনে করে জর্জ মারা গেছে হার্ট অ্যাটাকের কারণে, কিন্তু এলিয়টের ধারণায় লিলির মতোই এটা কোনো সাধারণ মৃত্যু হতে পারে না। সে টিমকে নিয়ে ভ্যানে গেলে বুঝতে পারে জর্জ কাল রাতে মোটেই একা ছিল না। ওদিকে লিলি তার বাকি বন্ধুদের জানায় কাল রাতে কেউ জর্জের সাথে দেখা করতে এসেছিল,
এবং সে হুইস্কিতে বিষ মিশিয়ে দিয়েছিল এবং তারপর জর্জ সেটা না বুঝেই খেয়ে মারা গেছে, কিন্তু অপরাধী পলাতক। তবে এখন প্রশ্ন, এই অপরাধী কে? তাই লিলি সবাইকে জানায় সে এই কেস সলভ করবে। যদিও তার কথা শুনে সেবাস্তিয়ানের বিশাল হাসি পায়, বলে তুমি কি জানো হাবাগোবা মানুষদের ভেড়া বলে ডাকে, আর তুমি বলছো আমরা এমন একটা অপরাধের তদন্ত করব? কিন্তু লিলি তার কথায় পাত্তা দেয় না। সে জিজ্ঞেস করে কাল রাতে কাউকে জর্জের ভ্যানে যেতে দেখেছে কিনা। সবার একটাই উত্তর, না। কিন্তু সে উইন্টার ল্যাম্প বলে যে হ্যাঁ, আমি একজনকে দেখেছি, সে হলো জর্জের প্রেতাত্মা। এই কথা শুনে সবাই অবাক। এমন সময় দূর থেকে ভেসে আসে চার্চের বেলের শব্দ। আসলে ডেমডুকে যখনই কেউ মারা যায় তখন চার্চে এই বেল বাজিয়ে সবাইকে এক জায়গায় ডেকে খবরটা দেয়। বেলের শব্দ শুনে লিলি মনে করে জর্জকে যে শেষ করেছে সে নিশ্চয়ই গ্রামেরই কেউ, তাই তারাও খামার ছেড়ে চার্চে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আজ প্রথমবারের মতো খামারের গণ্ডি ছেড়ে শহরের দিকে যাবে ম্যাপল ও লিলি। সেবাস্তিয়ান এর আগে শহরে ঘুরে বেড়াতো, তাই তার খামার থেকে বেরোতে সমস্যা হয় না। তবে কোনোভাবেই লিলি আর ম্যাপল রাস্তা পেরোতেই পারে না। তাদের কাছে এই ফার্ম হচ্ছে কমফোর্ট জোন। যেমন অনেক সময় আমরা আমাদের কমফোর্ট জোন ছেড়ে জীবনের অনেক সময় অনেক সুযোগ ছেড়ে দিই, ঠিক এদের কাছেও ব্যাপারটা একই রকম। যদি ওই পারে গিয়ে কোনো ক্ষতি হয়ে যায়, এই ধরনের ওভার থিঙ্কিং। লিলি তো ভয়ে মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু এমন সময় দেখে খুব সহজেই রাস্তা পেরিয়ে যাচ্ছে একটা মুরগি। লিলি ভেড়াদের মধ্যে সবথেকে বুদ্ধিমান হয়ে সে এখন ভয় পাচ্ছে। এইটা দেখে বাকিরা কি ভাববে? তাই অবশেষে লিলি আর ম্যাপল দুজনে একসাথে জর্জের জন্য রাস্তা পেরোয়। যদিও তাদের মনে হচ্ছিল তারা যেন বাড়ি থেকে অনেক দূর চলে এসছে, তবে কনফিডেন্স এখন দ্বিগুণ হয়ে গেছে লিলির মধ্যে। সে চাইলে এখন সবকিছু করতে পারে। কিছুক্ষণ পর ডেনব্রুক চার্চে এসে পৌঁছায় তারা। এর আগে তো লিলি কোনোদিন চার্চ দেখেনি, এমনকি এখানে কি হয় সেইটাও জানে না। তখন সেবাস্তিয়ান বলে যে এখানে ঈশ্বরের উপাসনা করা হয়। তখন লিলি জিজ্ঞেস করে এই ঈশ্বর আসলে কি? প্রত্যুত্তরে সেবাস্তিয়ান বলে এই ঈশ্বর হলো সকল জীবের শেফার্ড। এদিকে দেখা যায় স্টেজের মধ্যে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে টিম। তাকে দেখে লিলি আর ম্যাপল লুকিয়ে পড়ে। এই দেখে সেবাস্তিয়ান তাদের আরেকটা রিয়েলিটি চোখে আঙুল দেখিয়ে বলল যে আমরা ভেড়া, আমরা এখানে আছি নাকি নেই সেই বিষয়ে কেউ পাত্তা দেবে না। তো টিম সবাইকে জর্জের ব্যাপারে জানায়, বলে জর্জের মৃত্যু সাধারণ নয়। ফরেন্সিক রিপোর্ট থেকে জানা গেছে জর্জকে ট্যাক্সিন নামের এক প্রকার বিষ খাইয়ে মারা হয়েছে, যা পাওয়া যায় গ্রামের একটা গাছ থেকে। অর্থাৎ অপরাধী এই গ্রামেরই কেউ। ঠিক তখনই চার্চে এসে উপস্থিত হয় জর্জের মেয়ে রেবেকা ও জর্জের আইনজীবী লিডিয়া। যদিও গ্রামের কেউ জানতো না যে জর্জের কোনো মেয়ে আছে, সেই তো ছিল সদা সিঙ্গল। লিডিয়া টিমকে জানায় যে রেবেকা তার সাথে আসেনি, সে অনেক আগেই ডেনব্রুকে এসছে। এমনকি জর্জ যে রাতে মারা যায় রেবেকাও সেই রাতে এইখানে ছিল। এই বলে লিডিয়া চলে যায় বেথের সরাইখানায়। সে জর্জের ভ্যান থেকে খুঁজে পায় একটা উইল। জর্জের উইল পড়ার সময় সেখানে উপস্থিত থাকে টিম, লিডিয়া, হ্যাম, হিলকোর্ট, বেথ, রেবেকা, ক্যালেব ও এলিয়েট। কিন্তু লিডিয়া এলিয়েটকে সরাইখানা থেকে বের করে দেয়, কারণ সে বাইরের মানুষ। লিডিয়া উইল পড়তে শুরু করে। জানতে পারা যায় জর্জের যমজ সন্তান এক ছেলে এবং মেয়ে ছিল, কিন্তু তাদের মা সন্তান জন্ম দেওয়ার সময় মারা যাওয়ার পর দুজনকেই ছোটবেলায় দত্তক দিয়ে দেওয়া হয়েছিল। এই রেবেকা জর্জ তার আসল বাবা জানতে পেরে তার সাথে যোগাযোগ করে এবং গত রাতেই প্রথমবারের মতো আমেরিকা থেকে তাকে দেখতে আসে। কিন্তু জর্জের সাথে তার দেখা হয়ে ওঠেনি। আর জর্জের ছেলে পিটার ভ্যান বিউরেন থাকে সাউথ আফ্রিকায়। লিডিয়া পিটারকে ফোন করে তাকে উইলের ব্যাপারে জানায়। সবাই জানতে পেরে অবাক হয়ে যায় যে জর্জ আসলে কোটিপতি ছিল। সে ভেড়ার এক বিশেষ রোগের ওষুধ আবিষ্কার করে তার পেটেন্ট বিক্রি করে অনেক টাকা পেয়েছিল এবং এখন নতুন উইলে সে তার সব সম্পত্তি রেবেকার নামে লিখে দিয়েছে, আর কিছু জমি পিটারের নামে। রাতে লিলি ও তার দুই শাগরেদ খামারে ফিরে এসে সবাইকে জর্জের উইলের ব্যাপারে জানায়। সাথে এইটাও বলে যে এইবার থেকে তাদের গার্জেন হতে চলেছে ক্যালেব। এমন সময় তাদের নজর যায় রেবেকার দিকে, যে খামারে কিছু একটা খুঁজতে এসেছে। তখন লিলি জর্জের ভ্যানের ভিতরে যায় সে ডিটেকটিভের বইটা খুঁজতে, যেটা জর্জ তাদের শেষবারের মতো শুনিয়েছিল। উইলফ আই নামের একটা ভেড়া, যার চোখের সামনে বড় পশম ঝুলে থাকে, সে কানার মতন এদিক ওদিক ধাক্কা দিয়ে সব উল্টে ফেলে অবশেষে বইটা খুঁজে এনে দেয় টিমকে। কারণ তাদের মনে হয় এই বইয়ের মধ্যে এমন কিছু আছে যা তাদের অপরাধীকে ধরতে সাহায্য করবে।
পরের দিন সকালে টিম আর এলিয়ট হ্যাম, বেথ, ক্যালেব ও হিলকোটকে জেরা করে। তারা হিলকোটের থেকে জানতে পারে যে জর্জ এমনিতেই ছিল নাস্তিক, তবে কয়েকদিন আগে সে চার্চে এসেছিল একটা কাজে। আসলে সে হিলকোটের থেকে রেবেকা ও পিটারের ঠিকানা জানতে চেয়েছিল, কিন্তু হিলকোট তাকে জানায় টাকা ছাড়া সে তাকে ঠিকানা দেবে না। তাই গতকাল জর্জ তাকে চার্চের উন্নয়নের জন্য ডোনেশন দিতে এসেছিল এবং বিনিময়ে সে তাকে রেবেকা ও পিটারের ঠিকানা দেয়। এদিকে ভেড়াদের মধ্যে ক্লাউড জানায় যে জর্জকে যেদিন শেষ করে দেওয়া হয় সেই রাতে সে রেবেকার একটা ব্রেসলেট কুড়িয়ে পেয়েছিল খামার থেকে। যদিও এরা জানে না ব্রেসলেট মানে কি, এদের কাছে তো ব্রেসলেট একটা জাস্ট গোল জিনিস যার কোনো শেষ নেই। তবে এদের বুঝতে বাকি থাকে না যে রেবেকা মিথ্যে বলছে, সে কোনোদিনও জর্জের সাথে দেখাই করেনি। এমনকি হয়তো সে কাল রাতে খামারে এসেছিল শুধুমাত্র এই ব্রেসলেট খুঁজতে। লিলি বুঝতে পারে আসল অপরাধী হলো রেবেকা, কিন্তু তখনই সেবাস্টিয়ান এসে বলে একটা ব্রেসলেট দিয়ে কিভাবে প্রমাণিত হয় যে রেবেকা অপরাধী? তোমরা প্রথম থেকেই ওকে পছন্দ করো না, কারণ সে শুধুমাত্র শীতকালে জন্মেছিল বলে। সে জোর দিয়ে বলে রেবেকা জর্জকে শেষ করেনি, যদিও তার কথায় কেউ বিশ্বাস করে না। তারা এখনো ভাবে রেবেকা জর্জকে শেষ করেছে সম্পত্তির জন্য, এবং তারা টিমকে সেই জায়গায় নিয়ে আসে যেখান থেকে তারা রেবেকার ব্রেসলেট খুঁজে পায়। লিলির মতোই টিমও ভাবতে থাকে রেবেকাই হচ্ছে আসল অপরাধী। সে এলিয়ট ও বেথকে সাথে নিয়ে রেবেকার ঘর সার্চ করলে খুঁজে পায় রেবেকার বিরুদ্ধে একটা মারাত্মক এভিডেন্স। রেবেকার জুতোর তলায় ছিল বিষাক্ত বেরি ফলের রস, যেটা দিয়ে জর্জকে মারা হয়েছিল। তাই টিম রেবেকাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যায়। জানতে পারা যায় রেবেকার আসল নাম চেস্টি এবং সে সত্যি ওই রাতে জর্জের খামারে গেছিল। রেবেকা বলে জর্জ আমাকে প্রায় গত 20 বছর ধরে খোঁজার চেষ্টা করছে। সে প্রতিনিয়ত তাকে চিঠি পাঠাতো এবং সাথে সে তাকে উইলের কপিও পাঠিয়েছিল। যদিও সেই উইল আর গতকাল বেথের সরাইখানায় পড়া উইলটা আলাদা। জর্জের পাঠানো উইলে কোনো সম্পত্তি রেবেকাকে দেওয়া হয়নি, বরং তার $3 কোটি পশু নির্যাতন প্রতিরোধ সংস্থাকে দেওয়ার কথা ছিল। সে আরও বলে যে আমি বাবার সাথে দেখা করে বাবার খামারে থাকা ভেড়াদের নিয়ে কথা বলেছিলাম, তবে আমি কিন্তু তাকে মারিনি। কিন্তু টিম তার কথায় ভোলে না। আর তখনই তার সাথে দেখা হয় লিডিয়ার। সে জানায় পিটারের নামে যে জমি জর্জ লিখে গেছে সেইটা সে ক্যালেবকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমন সময় বাইরে থেকে আসলে এক বিকট আওয়াজ। সবাই গিয়ে দেখল এক অবাক কাণ্ড। আসলে লিলি ম্যাপেলকে দায়িত্ব দিয়েছিল একটা জানলা খোঁজার, যাতে তারা উইলের ব্যাপারে জানতে পারে, কিন্তু তার তো বেহাল দশা। মাথায় একটা নীল জামা পড়ে যাওয়ায় সে কিছুই দেখতে পাচ্ছে না আর সারাক্ষণ ছোটাছুটি করছে। অবশেষে জিনিসপত্র ভেঙে টিমকে গুঁতিয়ে সে খুঁজে পায় একটা জানলা। বলে আমি জানলা খুঁজে তো পেলাম, কিন্তু কি লাভ? এর আগেই তো তারা সবটা জেনে গেছে। তাই আবার ফার্মে তারা ফিরে এলো। রাতে লিলি আর ম্যাপেল ক্যালেবের খামারে যায় ভেড়াদের সাথে দেখা করতে। সেইখানে গিয়ে তারা জানতে পারে ক্যালেব কসাই হ্যামের সঙ্গে মিলে ভেড়াগুলোকে জবাই করার জন্য বিক্রি করছে, আর একবার যদি সে তাদের ফার্মের দায়িত্ব পেয়ে যায় তাহলে তাদেরকেও বিক্রি করে দেবে। এই জন্যই তো হ্যাম সেদিন ফার্মে এসেছিল। ম্যাপেল ও লিলি ভয় পেয়ে পালিয়ে গেলে ঠিক তখনই ক্যালেবের জার্মান শেফার্ড কুকুরগুলো তাদের তাড়া করতে শুরু করে। তবে একদম সঠিক সময়ে সেবাস্টিয়ান এসে তাদের বাঁচিয়ে নেয়। কিন্তু এত যুদ্ধের পর সেবাস্টিয়ান নিজেকে বাঁচাতে পারে না। তার মৃত্যুর পর লিলি বুঝতে পারে মৃত্যু সত্যিই আছে। এতদিন যেসব ভেড়া মারা গেছিল সে প্রতিবার ইচ্ছে করে সে স্মৃতিগুলো ভুলে যেত, যাতে তারা তাদের কথা মনে করে দুঃখ না পায়। আর এই জন্যই ম্যাপেলবাদের সবাই বিশ্বাস করত ভেড়ারা মরে না, বরং তারা আকাশে মেঘ হয়ে মিলিয়ে যায়। লিলি প্রচণ্ড ভেঙে পড়ে। মনে পড়ে সেবাস্টিয়ানের কথা। একদিন সে বলেছিল সার্কাসে নাকি তাকে সব সময় কুকুরদের সাথে খেলা দেখাতে বাধ্য করা হতো। কুকুরগুলো তার উপর আক্রমণ করতো, আর দর্শক তো এইটাই ভালোবাসে, যাকে সহজ ভাষায় বলে কনফ্লিক্ট অ্যান্ড ভায়োলেন্স। সার্কাসে এসব না দেখালে টাকা আসবে কিভাবে? একদিন খেলা দেখানোর সময় তার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে পড়ে। হয়তো সে আরেকটু হলে শেষ হয়ে যাচ্ছিল। সারা শরীর তখন রক্তাক্ত। সে একটা অসহায় জীবের মতন পড়েছিল। আর ঠিক ওই সময় তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় জর্জ। সে টাকা দিয়ে সার্কাস কর্তৃপক্ষ থেকে তাকে কিনে নিয়ে তার নাম রাখে সেবাস্টিয়ান। তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনায় সেবাস্টিয়ানের কাছে জর্জ ছিল একজন দেবদূতের সমান। তাই তো সে তাকে সবার থেকে বেশি ভালোবাসত। কিন্তু আজ ভাগ্যের পরিহাস, সেও জর্জের মতোই আকাশে মেঘ হয়ে ভেসে থাকবে।
লিলি কোনোভাবে ক্যালেবের হাত থেকে বেঁচে ম্যাপেলকে নিয়ে খামারে ফিরে এসে সবাইকে জানায় সেবাস্তিয়ান মারা গেছে আর ক্যালেব চেষ্টা করছে তাদের হ্যামের কাছে বিক্রি করতে, তাই আজই তাদের খামার ছেড়ে পালাতে হবে। কিন্তু তারা লিলির কথা শোনে না। সবাই আগের মতোই সেবাস্তিয়ানের সব স্মৃতি ভুলে যায় এবং খামার ছেড়ে পালায় না। তখন ম্যাপেল লিলিকে বলে, যারা মারা গেছে তাদের স্মৃতি না ভুলে এখন থেকে তাদের মনে রাখতে হবে। একমাত্র তাহলেই আমরা সত্যের মুখোমুখি হতে পেরে আসল অপরাধীকে ধরতে পারবো এবং সেবাস্তিয়ানের বলিদান বিফলে যাবে না। তবে লিলি তার কথা শোনে না। সে সেবাস্তিয়ানের সব স্মৃতি ভুলতে চায়, এমনকি সে জর্জকেও ভুলতে চায়। ঠিক তখনই তার সামনে উপস্থিত হয় জর্জের আত্মা। জর্জ তাকে বুঝিয়ে দেয় রেবেকা নির্দোষ, আসলে অপরাধী তাকে ফাঁসানোর চেষ্টা করছে, আর লিলি তাকে ভালোভাবেই চেনে। লিলি বুঝে যায় জর্জ কার কথা বলতে চাইছে। তাই রাতে লিলি আর ম্যাপেল উইন্টার ল্যাম্পটিকে নিয়ে চলে যায় জেলে এবং বাচ্চাটা তার খুর দিয়ে মেঝেতে সংকেত দিয়ে টিমকে নির্দেশ দেয় যে রেবেকা গল্পের আসল ভিলেন নয়, বরং অপরাধী অন্য কেউ। তবে টিম কিছুই বুঝতে না পেরে রেবেকাকে কোর্টে পেশ করার জন্য প্রস্তুতি নিলে তখনই হঠাৎ সব সূত্র একসঙ্গে মিলিয়ে সে বুঝতে পারে যে রেবেকা নির্দোষ এবং এই রহস্যের আসল ভিলেন হচ্ছে সাউথ আফ্রিকায় থাকা জর্জের ছেলে পিটার। কারণ সে চেয়েছিল রেবেকাকে ফাঁসিয়ে একমাত্র উত্তরাধিকারী হয়ে বাবার সব সম্পত্তি আত্মসাৎ করতে। কিন্তু তার পরিকল্পনায় জল ঢেলে দেয় 3টে ভেড়া। টিম বুঝতে পারে যে পিটার মোটে সাউথ আফ্রিকায় নেই, বরং সে তাদের মাঝেই লুকিয়ে আছে নাম পরিবর্তন করে, আর সে হলো এলিয়ট ম্যাথিউস, যে নিজের পরিচয় লুকিয়ে এতদিন এইখানে সাংবাদিক সেজেছিল। তাকে উইন্টার ল্যাম্প ওই রাতে জর্জের ভ্যানে দেখেছিল, যদিও সে তাকে ভেবেছিল জর্জের ভূত। কিন্তু আসল ঘটনা হলো পিটার তার বাবা জর্জকে বিষ খাইয়ে একটা নকল উইল তৈরি করে এমনভাবে সাজায় যেন রেবেকা আসল দোষী। তার প্ল্যান ছিল রেবেকা দোষী প্রমাণিত হলে সব সম্পত্তি তার নামে হবে ও সে এক নিমেষেই বড়লোক হয়ে যাবে। কিন্তু সে একটা জায়গায় ভুল করে বসে, জর্জের হাত, যেখানে মৃত্যুর সময় তার এক হাতের তালুতে লেগেছিল নীল রং এবং আরেক হাতে সবুজ। আসলে নীল আর হলুদ রং মিশিয়ে তৈরি হয় সবুজ। জর্জের আরেক হাতেও তাই নীল রং থাকারই কথা। তবে সে ওই রাতে কিন্তু সহজে মারা যায়নি, তার সাথে পিটারের ধস্তাধস্তি হয় এবং পিটার যেহেতু চুলে হলুদ রং করে তাই তার চুলের রং জর্জের হাতের সাথে মিশে তার হাতের তালুতে তৈরি হয় সবুজ রং। এতদিনে সত্যিটা প্রকাশ পেলে পিটার কিছুতেই তার কথা স্বীকার করে না এবং সে পালানোর চেষ্টা করে। কিন্তু অবশেষে লিলির অনুমতি নিয়ে যমজ ভেড়া রনি আর রেজি হিরোইক এন্ট্রি নিয়ে গাড়িতে ধাক্কা মেরে 12টা বাজিয়ে দেয়। শেষমেশ পুলিশ পিটারকে গ্রেপ্তার করে রেবেকাকে মুক্তি দেয় এবং সব শেষে টিম ওই ভেড়াদের পালকে একটা থ্যাংক ইউ জানায়। বেথের কাছ থেকে রেবেকা জানতে পারে যে তার মায়ের নাম ছিল লিলি, আর এই জন্যই সে ভেড়াদের মধ্যে তার সব থেকে কাছের ভেড়ার নাম দেয় লিলি। সে আরও জানতে পারে যে বেথ একসময় জর্জকে ভালোবাসত, কিন্তু সে তাকে বলতে পারেনি। এই জন্যই তো সে ওই দিন রেবেকাকে লেখা চিঠি দেখে এত কান্নাকাটি করছিল, কারণ সে তাকে জর্জের প্রেমিকা মনে করেছিল। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায়। এতদিনে রেবেকা তার বাবার পদবি গ্রহণ করে। একদিন ক্যালেব ও হ্যাম আসে রেবেকার সাথে দেখা করতে। তাদের উদ্দেশ্য জর্জের পুরো খামার কিনে সেখানকার ভেড়াদের হ্যামকে বিক্রি করে দেওয়া। তবে রেবেকা এতে রাজি হয় না। এখন সে পুরো মাঠ ও ভেড়াগুলোর মালিক, আর সাথে ক্যালেবের সব ভেড়াদের কিনে নেয় যাতে ক্যালেব আর তাদের বিক্রি করতে না পারে। রেবেকা জর্জের মতোই ভেড়াদের গল্পের বই শোনায়। লিলি উইন্টার ল্যাম্পটিকে নাম দেয় জর্জ এবং সে তাকে পরিবারের সদস্য হিসেবে ওয়েলকাম জানায়। একদম শেষে সূর্যাস্তের দিকে তাকিয়ে লিলি একটা মেঘ দেখতে পায়, যার আকৃতি অনেকটা সেবাস্তিয়ানের মতন। অর্থাৎ সেবাস্তিয়ান চলে গেলেও তার স্মৃতি তাদের সবার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। আর এই দৃশ্যের সাথে শেষ হয় আজকের মুভি দ্য শিপস ডিটেকটিভ।